বসন্ত এসে গেছে। গাছে গাছে নতুন পাতার সমাহার। আম্রমুকুলের গন্ধে চারিদিক আমোদিত। মধুর লোভে ভ্রমরের ব্যস্ত আনাগোনা। সকালের মেঠে রোদ জানলা গলে ঘরের ভেতর এসে পড়েছে। মনোরম প্রভাতে অরূপ জানলার ধারে বসে বাইরে দৃষ্টি মেলে বসেছিল। ঠান্ডা ভাবটা ফুরিয়ে এসেছে, তবে এখনো গরম অসহ্য হয়ে ওঠেনি। অজয় বসে বসে তার ম্যাজিক প্র্যাকটিস করছিল। তারা দুজনে বসেছিল অজয়দের বাড়ির একতলার সদর ঘরে, যেটাকে অজয় নিজের ডিটেকটিভ এজেন্সির অফিস ঘর বানিয়েছে। অফিস বললেও এটা আসলে বৈঠকখানার মতোই সাজানো। কতগুলো সোফার মাঝখানে সেন্টার টেবিল, একটা আলমারি আর টুকিটাকি দরকারি কিছু জিনিসপত্র দিয়ে এই ঘরটা সাজানো হয়েছে। অরূপের বাড়ি অজয়দের বাড়ির পাশে হলেও বেশিরভাগ আড্ডাটা জমে এই ঘরেই। আর্মি থেকে ফিরে আসার পর অজয় নিজের গোয়েন্দাগিরির পুরনো শখ পূরণ করতেই এই ডিটেকটিভ এজেন্সি খুলেছে। কলকাতার এই অঞ্চলে খুব বেশি গাছগাছালি নেই, তবু অজয়ের পৈতৃক বাড়ির সামনে পুরনো বড় আম গাছটা এখনো বর্তমান। অজয় আর অরূপের ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত এই আম গাছ। কি যেন এক আশ্চর্য মায়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই গাছটার সঙ্গে। এই গাছ কংক্রিটের শহর কলকাতার একটুখানি সজীব প্রাণের স্পর্শ। অরূপ জানলার কাছ থেকে সরে এসে প্রাত্যহিক খবরের কাগজ নিয়ে বসল। রাজনৈতিক দলগুলোর দরজার খবরে সামনের পাতা ভর্তি। সেই সব অরূপ ইচ্ছে করেই এড়িয়ে গেল। কাগজের ভেতরের পাতায় একটা খবর দেখে খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলো অরূপ। তারপর সে অজয়কে বলল, দেখেছিস কাণ্ড? 90,000 টাকার জাল নোট ধরা পড়েছে ভাই, হাওড়া স্টেশনে। নোটগুলো উদ্ধার হয়েছে বটে, তবে যে ব্যক্তি নোটগুলো নিয়ে ভিন রাজ্যে পাচার করছিল ওকে ধরতে পারেনি রেল পুলিশ। অজয় তার হাতে ধরা তাসের গোছা থেকে মুখ না তুলেই বলল, খবরটা পড়েছি। পাচারকারী তো চুনোপুটি, হাতের পুতুল মাত্র। অবশ্য তাকে ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করে তদন্তে এগোতে পারত পুলিশ। জাল নোট চক্রের রাঘব বোয়ালদের না ধরতে পারলে কিছুই লাভ নেই। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। অনেক সাধারণ মানুষই নকল নোট আর আসল নোটের তফাৎ বোঝে না। বাই চান্স যদি হাতে পড়ে তাহলে ঠকতে হবে। তা তো বটেই, তবে কিছু বেসিক ফিচার জানলেই আসল নকল নোট সহজেই বোঝা যায়। শুধু একটু উদ্যোগী হয়ে জেনে রাখলেই হবে। ওদের এইসব কথাবার্তার মধ্যেই বাড়ির সামনের রাস্তায় একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। অরূপ সামনের জানলা দিয়ে উকি দিল, তারপর অজয়ের দিকে ঘুরে বলল, সকাল সকাল মনে হচ্ছে তোর একজন ক্লায়েন্ট এসেছে রে অজয়, দেখ। অজয় হাতের তাসগুলো গোছাতে গোছাতে বলল, ভালোই হলো, মাথা খাটানোর সুযোগ পাওয়া যাবে। দেখা যাক এবার কি ধরনের কেস আসে। ট্যাক্সি থেকে নামলেন একজন ভদ্র মহিলা। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির সামনে লাগানো ডিটেকটিভ এজেন্সির বোর্ডটা দেখে নিলেন। তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এলেন। কলিং বেলের শব্দ শুনে অজয়দের বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। কয়েক মিনিটের মধ্যে ঘরে প্রবেশ করলেন সম্ভ্রান্ত পরিবারের একজন ভদ্র মহিলা। তার বয়স আন্দাজ 35। বেশ সুশ্রী চেহারা। তার বেশভূষা দেখে মনে হচ্ছিল তিনি একজন বিধবা ভদ্রমহিলা। তার চোখে মুখে দুঃখ ভাব স্পষ্ট। ঘরের দরজার সোজাসুজি অরূপ বসেছিল। ভদ্রমহিলা অরূপকে উদ্দেশ্য করেই বললেন, নমস্কার, আমি মধুমিতা পাল। আপনি কি অজয় মৌলিক? অরূপ প্রতি নমস্কার জানিয়ে বলল, আগে না, আমি অরূপ নিয়োগী, অজয়ের সহকারী। আর ইনি হলেন অজয় মৌলিক। অজয় সম্ভাষণ জানিয়ে বলল, নমস্কার, আপনি দয়া করে সোফায় বসুন। মধুমিতা দেবী সামনের সোফায় বসলেন।
আমি আসছি হাওড়া শিবপুর থেকে। মনের একটা সন্দেহ নিরসন করার জন্যই আপনার কাছে এসেছি। আপনাকে দেখে মনে হচ্ছে গত কয়েকদিন খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার জন্য চা কিংবা কফি আনতে বলি। এক পেয়ালা চা বা কফি খেলে নার্ভ চাঙ্গা হবে। মধুমিতা দেবী সম্মতি জানালেন। তার পছন্দ অনুযায়ী অজয়দের বাড়ির কাজের লোক 3 জনের জন্য চা দিয়ে গেল। চা শেষ করে মধুমিতা দেবী বললেন, 1 সপ্তাহ আগেও আমি ভাবিনি আমাকে এত দুঃখ সহ্য করতে হবে। এই কয়েকদিনের মধ্যে আমার জীবনটা একেবারে বদলে গেছে। আমার স্বামী দিলীপ পালের মৃত্যুতে আমি বড্ড একা হয়ে গেছি, বড্ড একা। মধুমিতা দেবীর চোখের কোণ ভেজে উঠল। রুমাল দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন, সুখী পরিবার ছিল আমাদের। আমার স্বামী ছিলেন স্থানীয় একটি হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি নিজে একজন স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। আমার একটিমাত্র ছেলে ক্লাস 8-এ পড়ে। শিক্ষকতা ছাড়াও আমার স্বামী পাখিদের নিয়ে খুব আগ্রহ ছিল। সেজন্য ছুটি পেলে ও ক্যামেরা নিয়ে বেরিয়েও পড়তো বিভিন্ন প্রজাতির পাখিদের ছবি তোলার জন্য। অবশ্য আমার এ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না। কিন্তু গত সপ্তাহের 6ই মার্চ সেই যে বেরোলেন, আর ফিরলেন না। ফোন করেও তাকে ফোনে পাচ্ছিলাম না। অন্যান্য দিন সন্ধ্যার আগেই ফিরে আসতেন, কিন্তু সেদিন যখন সারা রাত ফিরলেন না, তখন ভোরবেলা পুলিশের কাছে গিয়ে আমি সবটা জানালাম। খোঁজাখুঁজির পর লাশ পাওয়া গেল একটা জঙ্গলের পাশে। আমার সুখের সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মধুমিতা দেবী চুপ করে গেলেন। অজয় বলল, লাশের পোস্টমর্টেম হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল সাপের বিষে ওনার মৃত্যু হয়েছে। পুলিশ রিপোর্ট দিল জঙ্গলে পাখির খোঁজে গিয়ে অসাবধানতাবশত সাপের ছোবল খেয়েছেন, আর তাতেই নাকি ওনার মৃত্যু হয়েছে। পুলিশ আর কোনো তদন্ত করলো না। স্বাভাবিকভাবে সেটা হতেই পারে। কিন্তু আমার সন্দেহ ওনার মৃত্যু স্বাভাবিক নয়। আমার আত্মীয় পরিজন, এমনকি আমার নিজের ভাইকেও আমি সেটা বোঝাতে পারছি না। একরকম সবার মতের বিরুদ্ধে জেদ করেই আমি আপনার কাছে এসেছি। আপনি অনুগ্রহ করেই তদন্ত শুরু করলে আমি শান্তি পাব। মৃত্যু সম্পর্কে আপনার সন্দেহ কি ব্যাপারে? দেখুন, আমার স্বামী একজন বায়োলজির শিক্ষক ছিলেন। সাপের ছোবলে আহত হওয়ার পর মানুষ তো সঙ্গে সঙ্গে মারা যেতে পারে না। আমার স্বামী সাপের বিষের চিকিৎসা সম্বন্ধে জানতেন। ছোবল খাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নিলে প্রাণে বেঁচেও যেতেন। কিন্তু কি এমন হলো যে তিনি ওখানেই থেকে গেলেন? এমনকি ফোন করে বিষয়টা একবার জানালেন না পর্যন্ত। আপনার কথায় যুক্তি আছে। এমনও হতে পারে ফোনের টাওয়ার ঠিকমতো পাচ্ছিলেন না, তাই ফোন করতে পারেননি। তবে এটা ঠিক বাঁচার জন্য নিকটবর্তী হাসপাতালে যাওয়ার চেষ্টা তিনি নিশ্চয়ই করতেন। কেন গেলেন না সেখানেই আপনার খটকা, তাই তো? হ্যাঁ অজয় বাবু, সেই রহস্যটাই জানতে চাই আমি। এভাবে বিনা চিকিৎসায় তার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, ডোন্ট মাইন্ড। এমনও তো হতে পারে যে হাসপাতাল অনেকটা দূরে ছিল, আর যাওয়ার পথে বিষের তেজ সহ্য করতে না পেরে পথেই মারা গেছেন। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি 1 কিলোমিটার দূরে রাস্তা ছিল যেখান দিয়ে যানবাহন চলাচল করে। হাসপাতাল সেখান থেকে খুব দূরে নয়। তাছাড়া রাস্তায় এসে যে কোনো পথ চলতি মানুষের কাছে তো তিনি সাহায্য চাইতে পারতেন। আচ্ছা, তাহলে আপনার সন্দেহ দিলীপ বাবুর কোনো শত্রুই তার মৃত্যুর জন্য দায়ী, তাই তো? হ্যাঁ অজয় বাবু, আমার স্বামীর মৃত্যুর পিছনে ঠিক কী রহস্য আছে সেটা জানার উদ্দেশ্যেই আমার আপনার কাছে আসা। আচ্ছা বেশ, দিলীপ বাবুর জীবনহানি করতে পারে এমন কোনো শত্রুর কথা আপনি জানেন? কিংবা এমন কোনো ঘটনার কথা যার জন্য দিলীপ বাবুর ওপর আক্রোশ জন্মায়? মধুমিতা দেবী একটু ভেবে নিয়ে বললেন, এমনিতে আমার স্বামী খুব শান্তই ছিলেন, খুব আদর্শবান মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে তার বেশ সুনাম ছিল এলাকায়। পড়াশোনা ছাড়াও সমাজের উন্নতি কি করে করা যায় সব সময় তিনি সেই চেষ্টা করতেন। কিন্তু তিনি ছিলেন প্রতিবাদী চরিত্রের মানুষ। নিজে অন্যায় করতেন না, আর অন্যায় কখনো সহ্যও করতেন না। সেই রকমই একটা ঘটনার কথা মনে পড়ছে। ঘটনাটাই কয়েক মাস আগের। আমাদের পাড়ার এক নিঃসন্তান গরিব দম্পতি ছিলেন।
সাধারণভাবে ডাক্তার দেখিয়ে কোনো ফল হয়নি। আমার স্বামী তাদের আধুনিক চিকিৎসার কথা বললে তারা কিছুতেই রাজি হননি। দেবদেবী বা দৈবক্রিয়ার উপর ছিল তাদের অগাধ বিশ্বাস। তাই কোনো এক পরিচিত ব্যক্তির পরামর্শে তারা গেলেন বিরূপাক্ষ মহারাজ নামে এক সাধকের কাছে। পরিচিত ব্যক্তির কাছে শুনেছিলেন ওই বিরূপাক্ষ মহারাজ নাকি বিপুল দৈবিক শক্তির অধিকারী, কিন্তু এমন মন্ত্রপুত কবচ দেন যাতে নিশ্চিতভাবে গর্ভে সন্তান আসবেই। সেই বিশ্বাসে ভর করেই তারা বিরূপাক্ষ মহারাজের কাছে যান। মোটা টাকার বিনিময়ে কবচ ধারণ করে, কিন্তু সন্তান লাভ হয় না দম্পতির। কিছুদিন পর ওনারা আবার যখন তার কাছে যায় তখন নানা অছিলায় আবার টাকার দাবি করে। এই ব্যাপারটা বেশ কয়েকটি দম্পতির সঙ্গেই ঘটেছিল। এই ঘটনাটা শুনে আমার স্বামী খুব রেগে গিয়ে ওই বিরূপাক্ষ মহারাজের কাছে যান। এসব দৈব কবচের নামে বুজরুকি বন্ধ করতে বলেন। ওনার চেলা চামুন্ডার অন্ধ ভক্তরা কিছুতেই তা মানতে রাজি হন না। প্রচণ্ড বাগবিদণ্ডা হয় তাদের সাথে। বিরূপাক্ষর চেলারা হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে দেবতার অভিশাপে আমার স্বামীর মৃত্যু হবে। এই ঘটনার পর হুমকি উপেক্ষা করে আমার স্বামী বিরূপাক্ষের ভণ্ডামির বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টাও করে। বুঝেছি। বিরূপাক্ষ মহারাজের ভণ্ডামের মুখোশ খুলতে চাওয়ায় বিরূপাক্ষ মহারাজের শিষ্য বা চেলারা তার ওপর অসন্তুষ্ট ছিলেন। আচ্ছা, আর কারোর সাথে শত্রুতা ছিল? ওই যে বললাম, উনি ছিলেন প্রতিবাদী চরিত্রের। পুকুর ভরাট করে সেই জায়গায় ফ্ল্যাট তৈরির পরিকল্পনা করেছিল প্রমোটার তমাল সেন। কিন্তু আমার স্বামী এই পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় মানুষকে নিয়ে প্রতিবাদ জানান। ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তমাল সেনের লোক এসে আমার স্বামীকে ভয়ও দেখায়, যদি তিনি আন্দোলন থেকে সরে না আসেন তবে জীবন দ্বীপ নিভে যাবে তার। কিন্তু আমার স্বামী ভয় না পেয়ে সকলকে নিয়ে সেই আন্দোলন চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে পড়ে তমাল সেন প্ল্যান কিছুদিনের জন্য স্থগিত রাখেন। কি ভয়ঙ্কর ব্যাপার! পুকুর ভরাট করা জায়গায় বিল্ডিং করলে সেই বিল্ডিং ধসে পড়ার সমূহ সম্ভাবনা। প্রশাসনিক মহল কি কানা হয়ে বসে থাকে নাকি? কোটি কোটি টাকার লোভ সামলানো বড় দায় রূপ। বিল্ডিং ভেঙে কতগুলো মানুষের প্রাণ গেলেও বিশেষ কিছু আসে যায় না। এ ওর নামে দোষারোপ করবে আর কি। কয়েকদিন টিভিতে নিউজ হবে, তারপর সময়ের সাথে সাথে সবাই ভুলে যাবে। আচ্ছা মধুমিতা দেবী, শত্রুতা হতে পারে এমন আর কোনো ঘটনা আপনি জানেন কি? কিছুদিন আগে আমার স্বামীর স্কুলের পরিচালন বোর্ডের সভাপতি সৌমেন বসাকের সঙ্গে একটা আর্থিক তছরূপ নিয়ে বিরোধ হয়। সৌমেনবাবু চেয়েছিলেন স্কুলের জন্য বরাদ্দ সরকারি অনুদানের বেশিরভাগটাই অংশ ভুয়ো ভাউচার বানিয়ে সরিয়ে ফেলতে। এই আর্থিক প্রতারণায় আমার স্বামীকেও তিনি সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন, কিন্তু উনি রাজি হননি। পুলিশে কমপ্লেনের হুমকি দেন। ফলে সৌমেন বসাক এটা আর করতে পারেননি। ব্যাপারটা তখনই মোটামুটি মিটে যায়। যদিও সৌমেনবাবু মনে মনে আমার স্বামীর ওপর রাগ পুষে রেখেছিলেন, সুযোগ পেলেই প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিলেন। সত্যের জন্য যে লড়ে তার শত্রুর অভাব হয় না। দিলীপবাবু অনেকের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, সুতরাং দিলীপবাবুর মৃত্যুতে অনেকেই খুশি হয়েছেন। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে কি কেউ সুচতুরভাবে দিলীপবাবুকে মেরেছেন, নাকি সত্যি জঙ্গলের সাপের দংশনে মারা গেছেন? মধুমিতা দেবী ফ্যাকাশে মুখে বললেন, আপনি তদন্ত করবেন তো? নিশ্চয়ই, আজই তদন্ত শুরু করব। দিলীপবাবুর মৃত্যু রহস্যের সমাধান আমি করবই। আপনি তদন্ত করে অপরাধীটা যদি ধরতে পারেন তবে আমি জানবো প্রতিবাদী মানুষটাকে আমি যথাযোগ্য শ্রদ্ধা জানাতে পেরেছি। আর যদি তদন্তে দেখা যায় অসাবধানতা বশত সর্পদংশনের জন্য অকাল মৃত্যু ঘটেছে, তবে জানবো সেটাই নির্মম সত্য। ঘটনার দিন দিলীপবাবু কোথায় ছবি তুলতে গিয়েছিলেন? নরেন্দ্রপুরের দিকে একটা পাখিরালয় আছে, ওদিকে গিয়েছিলেন। এমনিতে শীতের সময় পরিযায়ী পাখি দেখতে অনেক পাখিরালয় বা জলাশয় ঘুরেও এসেছেন। আমরাও কোথাও কোথাও তার সাথে ঘুরতে গেছি। এবার আমাকে বললেন যে বসন্তের আগমনে এখন কি পাখি আছে সেটা দেখে আসবেন নরেন্দ্রপুরে গিয়ে। ঠিক কোথায় লাশ পড়েছিল দেখেছিলেন আপনি? হ্যাঁ, খোঁজ পাওয়ার পর আমি আর আমার ভাই ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাকে ঘটনাস্থলে যেতে হবে। সেক্ষেত্রে জায়গাটা চেনে এমন লোক দরকার। আপনার ভাইয়ের কি সময় হবে আমাদের সঙ্গে যাওয়ার? নিশ্চয়ই যাবে। সে যেতে না চাইলে আমি নিজে যাব আপনাদের নিয়ে। আপনি কখন যেতে চান বলুন? দুপুর নাগাদ বেরোবো আমরা।
আপনার ভাইকে আমার মোবাইল নম্বর দিয়ে দেবেন, আমরা স্টেশনে থাকব। আর হ্যাঁ, আপনার বাড়ির ঠিকানা আর কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে যাবেন দয়া করে। মধুমিতা পাল ঠিকানা ও ফোন নাম্বার দিলেন, সঙ্গে অগ্রিম কিছু টাকা তদন্তের ফি হিসাবে দিয়ে চলে গেলেন। এতদিন পর অকুস্থলে গিয়ে কি লাভ হবে কোনো? যে কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে অপরাধস্থল ভালোভাবে পর্যবেক্ষণ করলে অপরাধ ও অপরাধীর সম্বন্ধে একটা আভাস পাওয়া যায়। আমি সেই জন্যেই সেই জায়গায় যেতে চাইছি। তুই কি নিশ্চিত যে দিলীপ বাবুকে অন্য কেউ হত্যা করেছে? সেই রহস্যের কিনারা করতেই তো কেসটা হাতে নিয়েছি ব্রাদার। প্রাথমিকভাবে মধুমিতা দেবী যে পয়েন্টগুলো বললেন সেখানে যুক্তি আছে। এবার দেখা যাক আর কোনো তথ্য পাওয়া যায় কিনা। একটু তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়ল নরেন্দ্রপুর স্টেশনের উদ্দেশ্যে। ঠিক দুপুর 1টায় পৌঁছে গেল স্টেশনে। তখনই অজয়ের ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে এলো। নমস্কার, আমি মধুমিতা পালের ভাই মৃণাল হুদাতি কথা বলছি। আপনারা কি স্টেশনে এসে গেছেন? হ্যাঁ, আমরা এসে গেছি। আপনি টোটো স্ট্যান্ডে চলে আসুন, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তারপর ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই মৃণাল বাবু এসে পড়লেন। তাকে চিনে নিয়ে একটা টোটো ভাড়া করে নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়ে পড়ল তিনজনে। পাখিরালয়ের কাছে এসে টোটো থেকে নেমে মৃণালবাবু পাখিরালয়ের পাশের দিকে রাস্তা ধরলেন। এখানে টোটো ঢুকবে না। অজয় আর অরূপ তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। অজয় মৃণালবাবুকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন আর কি করেন আপনি? আমি সাঁতরাগাছিতে থাকি। আমার কাগজ সাপ্লাইয়ের ব্যবসা আছে। শীতকালে সাঁতরাগাছির ঝিলেও অনেক পরিযায়ী পাখিরা আসে, তাই না মৃণালবাবু? হ্যাঁ অজয়বাবু, পরিযায়ী পাখিরা আসতো বটে, তবে দূষণ যা বেড়েছে তাতে পাখি আসা অনেক কমে গেছে। অজয় আর কিছু না বলে বেশ চিন্তামগ্নভাবে পথ চলতে লাগলো। এবার মৃণালবাবুই বললেন, আমি দিদিকে কিছুতেই বোঝাতে পারছি না যে জামাইবাবুর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। পাখিদের ছবির জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরলে সাপের ছোবল খাওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু মৃণালবাবু, আধুনিক যুগে সচেতন মানুষ সর্পাঘাতের পর প্রাণ বাঁচাতে চিকিৎসা করাবে না, এটা অস্বাভাবিক নয় কি? মৃণালবাবু চুপচাপ হাঁটতে লাগলেন। রাস্তার পাশে নয়াঞ্জলি আর সেগুলোর লাগোয়া বড় বড় ঘাস, সারি সারি নানান প্রজাতির গাছগুলো হালকা জঙ্গলের মতো হয়ে আছে। যারা পাখি দেখতে আসে তারা সাধারণত পাখিরালয়ের ভেতরে ঢুকে ছবি তোলে। কিন্তু দিলীপ বাবু এদিকে কি করতে এসেছিলেন? বেশ অনেকটা ভেতরে যাওয়ার পর একটা জায়গায় থামলেন মৃণালবাবু। আঙুল তুলে একটা জায়গা নির্দেশ করলেন। অজয় দেখল জায়গাটা রাস্তার পাশে নয়াঞ্জলি, ঝোপে ঝাড়ে ঘেরা। মৃণালবাবু বললেন, ওই 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 ঝোপের পাশে বড় বড় ঘাসগুলো দেখছেন, ওইখানে চিত হয়ে পড়েছিল। অজয় এগিয়ে গিয়ে জায়গাটা দেখতে দেখতে বলল, মাথাটা নিচের দিকে আর পাগুলো ওপরের দিকে ছিল, তাই তো? হ্যাঁ অজয়বাবু। সঙ্গে ক্যামেরা ছাড়া আর কিছু ছিল? হ্যাঁ, ছোট একটা কিট ব্যাগ ছিল। ক্যামেরা আর ব্যাগ পাওয়া গেছে? ক্যামেরাটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে, আর ব্যাগটা ডান কাতে ঝোলানো অবস্থায় ছিল। আর ফোনটা কোথায় ছিল? ওনার প্যান্টের পকেটের মধ্যে বন্ধ অবস্থায় পাওয়া যায়। অজয় মুখে করে আওয়াজ করে জায়গাটাতে উবু হয়ে বসে পড়ল। তারপর কি যেন খুঁজতে লাগলো। অজয় আবার মৃণালবাবুকে জিজ্ঞাসা করল, ক্যামেরা কোথায় পড়েছিল? মৃণালবাবু একটু মনে করার চেষ্টা করলেন। তারপর একটা জায়গা নির্দেশ করলেন। অজয় সেই জায়গা সহ আশপাশটা খুঁটিয়ে দেখতে লাগলো। অরূপ কোনো কথা না বলে অজয়ের কার্যকলাপ লক্ষ্য করতে থাকল। একসময় অজয় উঠে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে পুরো এলাকাটা দেখতে চেষ্টা করল। দেখো অরূপ, এখানে আসার জন্য পাখিরালয়ের পাশ দিয়ে ছাড়াও বাদিক দিয়েও আসা যায়। তারা সেই পথ দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে দেখল ডোবার পাশ দিয়ে
সংকীর্ণ রাস্তা, ওদিকে আর এগোলো না, ফিরে এলো পূর্বস্থানে। আরও খানিকক্ষণ এদিক সেদিক পদচারণা করার পর সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। অজয় অরূপকে বলল, চলো এবার পাখিরালয়ে গিয়ে দেখি অন্য কোনো তথ্য পাওয়া যায় নাকি। তিনজনে ফিরে এলো পাখিরালয়। সেখানে খোঁজ নিয়ে জানা গেল বিকেল 5টায় পাখিরালয়ের গেট বন্ধ হয়ে যায়। তারপর কেউ সেখানে থাকে না। আর গেট বন্ধ করার আগে পাহারাদার চেক করে নেয় যে ভেতরে কেউ আছে কিনা। টিকিট কাউন্টারে ভিড় নেই। আসলে শীতের সময় একটু ভিড় হয় বটে, বাকি সময় লোকজনের আনাগোনা কম থাকে। গেটের সামনে সিসিটিভি আছে, তবে শুধুমাত্র সামনের অংশের ছবি কভার হয়। কেয়ারটেকারকে অনুরোধ করার পর ফুটেজ দেখাতে রাজি হলেন। ফুটেজ চেক করে দেখা গেল সারাদিন পাখিরালয়ের ভেতরে কাটিয়ে বিকেল 5টার সময় পাশের রাস্তা ধরেছেন দিলীপবাবু। পরদিন সকাল পর্যন্ত ওই রাস্তা ধরে আর কেউ ওদিকে যায়নি। পাখিরালয়ে কথাবার্তা শেষ করে অজয়রা মৃণালবাবুকে নিয়ে স্থানীয় থানায় এলো। নিজের পরিচয় জানিয়ে অজয় অফিসার ইনচার্জকে বলল, স্যার, দিলীপ পালের মৃত্যুর সম্বন্ধে আমি তদন্ত করতে চাই। গত 7ই মার্চ পাখিরালয়ের পাশে মৃতদেহ পাওয়া যাওয়ার কেসটা। কথাটা শুনে অফিসার ইনচার্জ সুবীর মিত্র ভ্রুকুচকে তাকালেন অজয়ের দিকে। সুবীর মিত্র বললেন, ওটা ওটা তো সর্বাঘাতে মৃত্যু। জঙ্গলের মধ্যে অসাবধানতা বশত সাপের ছোবল খেয়ে মরেছেন। এটা অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু হয়েছিল বটে, তবে ফার্দার আর কোনো তদন্তের প্রয়োজন হয়নি। যাই হোক, তবুও কিছু তথ্য আমার জানা দরকার। দয়া করে যদি বলেন তবে আমার তদন্তে সুবিধা হয়। আপনি একান্তই তদন্ত করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আমি সাহায্যই করব। বলুন কি জানতে চান। দিলীপবাবুর পোস্টমর্টেম রিপোর্টটা আমি দেখতে চাই, আর সেই সঙ্গে পূর্বাঙ্গ রিপোর্টটাও। সুবীর মিত্র একজন কনস্টেবলকে দিলীপবাবুর মৃত্যু সংক্রান্ত ফাইলটা আনতে বললেন। ফাইল থেকে কাগজপত্র বের করে চোখ বুলিয়ে নিল অজয়। মৃতদেহের ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করল। সাপের দংশনের জায়গার ছবিটা বেশ মনোযোগের সঙ্গে পরীক্ষা করল। তারপর অজয় বলল, আচ্ছা, ঘটনাস্থল থেকে আপনারা দেহ উদ্ধার করেন কখন? 7ই মার্চ সকাল 7টার সময়। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গোকরা সাপের বিষে মৃত্যু হয়েছে আগের দিন রাত্রি প্রায় 8টার সময়। সন্ধ্যার পর তো পাখিরা দেখা মেলে না। তাহলে ওই সময় পর্যন্ত কি করছিলেন তিনি, সেই বিষয়ে ভেবে দেখেছেন? যাই করুন, তিনি যে সাপের বিষের জন্যই মারা গেছেন এটা তো রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা আছে। এখানে আমাদের আর কিচ্ছু করার নেই। ক্যামেরার ওপর অন্য কারোর হাতের ছাপ পেয়েছিলেন কি, কিংবা অকুস্থলের আশেপাশে পায়ের ছাপ? আরে না না, ওসব কিছু পাওয়া যায়নি। আমরা ক্যামেরা আর ব্যাগ ল্যাবে পাঠিয়েছিলাম। দিলীপবাবুর হাতের ছাপ ছাড়া আর কারোর ছাপ পাওয়া যায়নি। তাছাড়া অকুস্থলে ঘাসের ওপরে কারোর পায়ে ছাপও নেই। ক্যামেরাটা হয়তো আছাড় খেয়ে পড়েছিল, তাই কোনায় খানিকটা অংশ ভেঙে গিয়েছিল। ভাঙা অংশটা পেয়েছিলেন? আগে না, পাইনি। গাছের মধ্যে হয়তো কোথাও আটকে আছে। ও নিয়ে কি হবে, ক্যামেরার ছবিগুলো ঠিকই ছিল, হরেক রকম ওই প্রজাপতি আর পাখির ছবি। আপাতত এখন আর কিছু জানার নেই, তবে পরে কিছু দরকার হলে আবার আসবো। তিনজনে থানা থেকে যখন বেরিয়ে এলো তখন সন্ধ্যা হয়ে গেছে। মৃণালবাবুকে বিদায় জানিয়ে অজয়রা নিজেদের বাড়িতে ফিরে এলো। পুরো রাস্তায় টুকিটাকি দু একটা কথা ছাড়া অজয় বেশিরভাগ সময় চিন্তামগ্ন রইল। অরূপ জানে অজয় এই সময় পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই মনে মনে ভাবছে। পরদিন সকালে অরূপ অজয়ের কাছে প্রশ্ন করে, তোর কি ধারণা বলতো,
কোনো মানুষের দ্বারাই দিলীপ পালের মৃত্যু ঘটেছে, তাই তো? তদন্ত সবে শুরু করেছি। আগে থেকে সিদ্ধান্ত বলে দিলে ভুল হবে। উপযুক্ত তথ্য প্রমাণ পেলে তবে সিদ্ধান্ত জানাবো। আপাতত প্রথমে প্রমোটার তমাল সেনের সঙ্গে আলাপ করে আসি। তার সঙ্গে দেখা করে কি হবে? তিনি যদি অপরাধ করেই থাকেন তবে কি সেটা স্বীকার করবেন বলে মনে হয়? অপরাধী কি সহজে সব কিছু স্বীকার করে? লোকটার সঙ্গে দেখা করে তার মানসিকতা জানতে হবে। আরও অনেক কারণ আছে, তোকে পরে বোঝাবো। এখন চল। অরূপ আর অজয় দুজনে বেরিয়ে পড়ল প্রমোটার তমাল সেনের বাড়ির উদ্দেশ্যে। মধুমিতা দেবীকে ফোন করে ঠিকানা আগেই সংগ্রহ করে রেখেছিল অজয়। সকাল 9টায় দুজনে তমাল সেনের বিশালাকার প্রাসাদ সম বাড়ির সামনে এসে হাজির হল। বাড়ির কাজের লোক ওদের বসার ঘরে বসালো। ঘরের সাজবাহার দেখে সত্যি অবাক হচ্ছিল ওরা। বাড়ির প্রত্যেকটি অংশ সাজানো হয়েছে ভালো রকমের খরচ খরচা করে। কিছুক্ষণ পর তমাল সেন ঘরের ভেতর প্রবেশ করলেন। জিন্স শার্ট পরিহিত মধ্যবয়স্ক ভদ্রলোকের চোখে চশমা, চশমার ফাঁক দিয়ে ধূর্ত চোখ দিয়ে দুজনকে জরিপ করছিল। বেশ ভারী কি চালে তমাল সেন বললেন, নমস্কার, আমি তমাল সেন। বলুন, কোন বিষয়ে কথা বলতে চান? অজয় কোনো রকম পরিচয় না দিয়েই বলল, আপনি জানেন কি দিলীপ পালের মৃত্যু হয়েছে? কে দিলীপ পাল? আর আপনারাই বা কারা? তার মৃত্যুর কথা আমাকে বলছেন কেন? শুনুন মিস্টার সেন, আমি অজয় মল্লিক, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি দিলীপ পালের মৃত্যু তদন্তভার নিয়েছি। শিবপুর পুকুর ভরাট করে আপনার ফ্ল্যাট তৈরির পরিকল্পনায় বাধা দিয়েছিলেন যে দিলীপবাবু, তার ঘুষ দিয়ে কিনতে চেয়েছিলেন আপনি তাকে, কিন্তু রাজি না হওয়ায় প্রাণে মারার হুমকি দেন আপনি। কি সব বাজে বকছেন? কে বললো আমি হুমকি দিয়েছি? দেখুন মিস্টার সেন, আমাদের কাছে জেনুইন ইনফরমেশন আছে। আপনি চায়ের দোকানের সামনে দিলীপবাবুকে হুমকি দিয়েছিলেন, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। আর গত কয়েকদিনের মধ্যেই শিবপুরের থমকে যাওয়া প্রজেক্ট আবার চালু করেছেন, সে খবরও আমার কাছে আছে। ললুয়া কেসের পুনরাবৃত্তি করেছেন নাকি? তমাল সেন এবার একটু থতমত খেয়ে গেলেন। একটু নরমভাবে বললেন, লিলুয়া কেসের কথা কে বললো আপনাকে? তদন্তে যখন নেমেছি তখন একটু আধটু খোঁজ করতে হয় বই কি। আসলে হেডমাস্টার দিলীপ পালে প্রজেক্টটায় বাধা দিয়েছিল বলে প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হেডমাস্টার একগুয়েমি করে আমাকে আটকালো। তাই একটু ভয় দেখিয়েছিলাম, এর বেশি কিছু নয়। শুধু ভয় দেখিয়েছিলেন নাকি সুযোগ পেয়ে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? দিলীপবাবু আপনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাই তার মৃত্যুতে আপনার পথের কাঁটা সরে গেল। আপনার খুনের মোটিভ কিন্তু খুব স্ট্রং। আপনাকে মনে করিয়ে দিই, সব পুলিশ কিন্তু ঘুষখোর নয়। না না মিস্টার মল্লিক, আমি বিশ্বাস করুন আপনি, আমি জানতাম না যে দিলীপ পাল মারা গেছেন। স্থানীয় ওই প্রশাসনিক মহলে টাকা দিয়ে আমি প্রজেক্টটা শুরু করেছি। তারা বলেছিল যে হেডমাস্টারকে ওরা বুঝিয়ে দেবেন। 6ই মার্চ বিকেলে আপনি কোথায় ছিলেন? তমাল সেন একটু ভেবে নিয়ে বললেন, নরেন্দ্রপুরের দিকে একটা প্রপার্টি কেনার ব্যাপারে গিয়েছিলাম। কখন গিয়েছিলেন আর ফিরেছেন কখন? বেলা 10টায় বেরিয়ে ফিরছিলাম রাত্রি 9টার সময়। সময়টাও মিলে যাচ্ছে। যেখানে গিয়েছিলেন তার ঠিকানা লিখে আমাকে দিন। বাইরে বেরিয়ে অরূপ অজয়কে বলল, পরিচয় না দিয়ে একেবারে সরাসরি চার্জ করলি কেন বলতো? আর লিলুয়ার কেসটা কি? এরা পোড় খাওয়া লোক, সহজভাবে প্রশ্ন করলে সঠিক উত্তর নাও দিতে পারে, তাই এই পথ অবলম্বন করতে হলো। আর লুলুয়া কেস, শোন তবে, লুলুয়াতেও একটা পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার প্রজেক্ট নিয়েছিল তমাল সেন, কিন্তু এক বৃদ্ধ ভাড়াটাকে বাড়িটা থেকে কিছুতেই হটাতে পারছিল না। শেষ পর্যন্ত একদিন তাকে ভয় দেখাতে যায় তমাল সেন, আর তখনই বৃদ্ধ হার্ট অ্যাটাকে মারা যায়। তমাল সেনের নামে কেস হয়, তবে পুলিশকে টাকা খাইয়ে সে যাত্রা বেঁচে যায় তমাল সেন। লিলুয়া কেস সম্বন্ধে অথবা তমাল সেন যে চায়ের দোকানের সামনে দিলীপবাবুকে হুমকি দিয়েছিলেন, এটা তুই জানলি কি করে? তোকে আগেই তো বলেছিলাম আমার তৈরি করা ছোকরার দলের কথা।
যারা প্রয়োজন মতো খবর সংগ্রহ করে আমায় দেয়, আর ইনফরমেশনগুলো তারাই কালেক্ট করেছে। অরূপের মনে পড়ল অজয় আগেও বলেছিল কিছু ছেলেকে সে ঠিক করে রেখেছে যারা টাকার বিনিময়ে অনেক গুপ্ত খবর সংগ্রহ করে দেয়। তা এবার কোথায় যাবি? এবার স্কুল পরিচালন বোর্ডের সভাপতি সৌমেন বসাকের বাড়ি হানা দেব। চল। সৌমেন বসাক বাড়িতেই ছিলেন। সৌম্য দর্শন সৌমেনবাবু সবসময় ফিটফাট থাকতে পছন্দ করেন। সৌমেনবাবুর পরনে ছিল ডিজাইন করা পাঞ্জাবি। শরীর থেকে মিষ্টি একটা সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। বাড়ির বারান্দায় পাতা চেয়ারে বসে কথাবার্তা আরম্ভ হলো। নমস্কার, আমি রহস্যবেদী অজয় মল্লিক, আর ইনি আমার সহকারী অরূপ নিয়োগী। আপনার কাছে এসেছি হেডমাস্টার মশাই দিলীপ বাবুর মৃত্যুর সম্বন্ধে তদন্তের জন্য। তার মৃত্যু তো সাপের কামড়ে হয়েছিল, আবার কিসের তদন্ত? মোটেও তা নয়, ওনাকে হত্যা করা হয়েছে। বলেন কি? হ্যাঁ সৌমেনবাবু, তার হত্যাকারীদের সন্দেহের তালিকায় আপনিও আছেন। কেন কেন? আমি কেন? আমার কি স্বার্থ আছে? লুকিয়ে লাভ নেই সৌমেনবাবু, আপনার কুকীর্তির কথা দিলীপবাবু তার স্ত্রীকে বলেছিলেন। দিলীপবাবুর জন্যই যে আপনি টাকা তছরূপ করতে পারেননি, সেই রাগেই আপনি তাকে সরিয়ে দিয়েছেন। আপনি বলতে চাইছেন আমি সাপ ধরে দিলীপবাবুকে কামড় খাইয়েছি? মোটেও তা নয়। পোস্টমর্টেম অনুযায়ী দিলীপবাবুর শরীরে যে পরিমাণ নাইট্রোটক্সিক বিষ পাওয়া গেছে, একটা কোকড়া সাপের স্বাভাবিক দংশনে এতটা বিষ রক্তে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ বিষ ইনজেক্ট করে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়েছে। সাপের দাঁতের দাগগুলি কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। সাপের বিষ সহজলভ্য নাকি যে যখন চাইবো তখনই পাবো? চোরাচালানকারীদের সঙ্গে যোগাযোগ থাকলে সবই সম্ভব সৌমেনবাবু। সৌমেনবাবু যেন চমকে উঠলেন। অজয় আবার বলল, গত 6ই মার্চ সারাদিন আপনি কোথায় ছিলেন, দয়া করে একটু বলবেন? ওই সময় আমি সপরিবারে পুরী ঘুরতে গিয়েছিলাম, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। অজয় ভ্রুকুটি করে তাকালো সৌমেনবাবুর দিকে। তারপর আরও কিছু টুকটাক প্রশ্ন করে বেরিয়ে এলো সৌমেনবাবুর কাছ থেকে। বাড়ি ফিরে এসে অজয় গম্ভীর মুখে পায়চারি শুরু করল। মাঝে মাঝেই কোথাও ফোন করে কিছু জানতে চাইছিল। তুই কি কোনো ক্লু পেলি? মিলছে না, অঙ্ক মিলছে না। এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে দিলীপবাবু খুন হয়েছেন, কিন্তু মিসিং লিঙ্ক খুঁজে পাচ্ছি না। সৌমেন বসাক বা তমাল সেন, এদের মধ্যে কেউই অপরাধী নয় তাহলে? আমি তমাল সেনকে বলিনি কোথায় খুন হয়েছে, তবুও তিনি নিজেই জানিয়েছেন নরেন্দ্রপুরের দিকে গিয়েছিলেন। আর সৌমেন বসাক সত্যিই পুরীতে ঘুরতে গিয়েছিলেন। যদি ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করায়? সেক্ষেত্রেও কেউ ছাড় পাবে না অরূপ, কোনো না কোনো সূত্র অপরাধী ছেড়ে যাবেই। বাকি রইল বিরূপাক্ষ মহারাজ, তাকে কিভাবে জেরা করবি? দেখ অরূপ, সন্দেহভাজন ব্যক্তিদের জেরা করার উদ্দেশ্য হলো তাদের বক্তব্যগুলো শুনে এই তদন্তের গতিপথ ঠিক করা। তাদের কথাতেই মনোভাব সম্পর্কে কিছুটা ধারণা করা যাবে। তাহলে বিকেলের দিকে বিরূপাক্ষ মহারাজের কাছে যাবি, তাই তো? অজয় ঘাড় নেড়ে জানালো, আজ নয়, কাল বিকেলে যাব। তার মধ্যে কতগুলো কাজ আমায় সেরে রাখতে হবে। পরদিন সকাল থেকে অজয় অরূপকে না বলে কোথায় যেন উধাও হয়ে গেল। ফিরল অনেকটা বেলায়। 4টের সময় বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে দুজনে বেরিয়ে পড়ল বিরূপাক্ষ মহারাজের আশ্রমের উদ্দেশ্যে। শহরতলির শেষে আশ্রমের কাছে পৌঁছে অজয় ও অরূপ দেখল, নামে আশ্রয় হলে কি হবে, সারি সারি কয়েকটি দোতলা বাড়ি দিয়ে ঘেরা আশ্রম। মাঝখানে বড় আটচালা, সেখানে বসে আছেন বিরূপাক্ষ মহারাজ আর তার সাঙ্গপাঙ্গরা। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেখানে। অজয় আর অরূপ ভিড়ের মধ্যে মিশে বসে পড়ল। নানান জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। বিরূপাক্ষ মহারাজের পরনে রক্তাম্বর, এক মুখ তাঁরই গোঁফ। একটা উঁচু আসনে তিনি বসেছিলেন। কোনো কোনো ধনী ব্যক্তি
ভাগ্যদোষ কাটানোর জন্য প্রচুর অর্থের বিনিময়ে মাদুলি গ্রহণ করছেন। একজন মহিলা তার ছোট একটি ছেলের শারীরিক অসুস্থতা নিরাময়ের জন্য বিরূপাক্ষ মহারাজের সামনে নিয়ে গেল। সমস্ত কিছু দেখে বিরূপাক্ষ মহারাজ এক শিষ্যকে জলপোড়া খাইয়ে দিয়ে বিশেষ মাদুলি দিতে বললেন। সেই শিষ্য জলপোড়া আর মাদুলি দিয়ে টাকা দাবি করল। যথারীতি মহিলাটি টাকা দিতে গেল। এতক্ষণ অজয় সব কিছু দেখছিল। এবার এইসব কুসংস্কার সহ্য করতে না পেরে অজয় উঠে গিয়ে মহিলাটিকে বলল, আপনি আপনার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান। বিজ্ঞানের যুগে এসব জল পোড়া তেল পোড়ায় ভরসা রাখবেন না। আপনি জানেন না তাই একথা বলছেন। গুরুজির আশীর্বাদে আমার সন্তান সুস্থ হয়ে উঠবে। ডাক্তার কিংবা হাসপাতাল কোনো কিছুর হাঙ্গামা করতে হবে না। বিরূপাক্ষ মহারাজের একজন চেলা এসে অজয়কে ঠেলে বলতে লাগলো, এই কে রে তুই? এখানে মানুষকে ভুল বোঝাতে এসছিস কেন? অজয় তখন রুদ্র মূর্তি ধারণ করেছে, সৈনিকের পুরনো মেজাজে ফিরে এসেছে। আমি হলাম প্রাইভেট ইনভেস্টিগেটর অজয় মল্লিক। ভুল বোঝাতে নয়, এসেছি ভুল ভাঙাতে। বিরূপাক্ষে সেই চেলাটি আক্রমণ করতে আসতেই অজয় জুডোর প্যাচে এক মুহূর্তে সেই চেলাটিকে মাটিতে ধরাশায়ী করল। বাকি চেলাগুলো অজয়কে ঘিরে ফেলল। কিছুক্ষণের জন্য মনে হলো এটা সাধু সন্তদের আশ্রম নয়, যেন কুস্তির আখড়া। অরূপ জানে এক্স আর্মি ম্যান অজয় মৌলিকে কাবু করা এই 5 জন চেলা বা শিষ্যদের সাধ্যে কুলাবে না। বাস্তবে হলোও তাই। অজয়ের হাতে মার খেয়ে 5 জন 5 দিকে ছিটকে পড়ল। ভক্তরা ভয়ে একদিকে সিটিয়ে দাঁড়িয়ে রইল। অরূপ অজয়কে সাহায্য করতে এগিয়ে গেল। বিরূপাক্ষ মহারাজ রাগে গড়গড় করতে করতে বলল, তোর এত বড় সাহস, তুই আমার শিষ্যদের গায়ে হাত তুলিস? মূর্খ, ভণ্ডামির জায়গা পাওনি না? মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে লজ্জা লাগে না? দিলীপ পালও আমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছিল, তার পরিণাম সে হাতে নাতে পেয়েছে। তুইও পাবি, ভগবান তোকে। কথা শেষ হলো না মহারাজের। অজয় গিয়ে এলো পাথারি চড়থাপ্পড় মারতে লাগলো। মারের চোটে বিরূপাক্ষ মহারাজ কেঁদে ফেললেন। বিরূপাক্ষ তার চেলাগুলোর দিকে তাকিয়ে দেখল, কিন্তু উঠে সাহায্য করতে কেউ পারল না। ভক্তদের মধ্যে কেউ সাহস করে এগিয়ে এলো না। অভিশাপ দিবি? তোর মতো ভণ্ড সাধক মানুষের ভালো না করে শুধু ক্ষতি করে। ঘুষি মেরে তো দাঁত কপাটি ভেঙে দেব। এবার বল, দিলীপ পালের হত্যা কিভাবে করলি? আমি তাকে মারিনি, আমার ব্যবসার ক্ষতি হচ্ছিল বলে শুধু ভয় দেখিয়েছিলাম। দিলীপ পালের মৃত্যুর খবর মাত্র 2 দিন আগে পেয়েছি। 6ই মার্চ কোথায় ছিলে? নরেন্দ্রপুর। অজয় এবার সদা আর গদার দিকে এগিয়ে গিয়ে বলল, ভালো চাস তো সত্যি কথা বলবি। তোরা সেই ভক্তের বাড়ি থেকে কখন ফিরেছিস? সন্ধ্যা 6টার মধ্যেই আশ্রমে ফিরে এসেছিলাম আমরা। অজয় বিরূপাক্ষ মহারাজকে বলল, আপাতত আমি যাচ্ছি, দরকার হলে আবার আসবো পুলিশ নিয়ে। আর হ্যাঁ, এসব বুজরুকি কিংবা টাকার লোভ ছেড়ে মানুষকে সঠিক পথ দেখাও, না হলে তোমার খারাপ দিন আসছে, বুঝলে? এতক্ষণ যেন নাটক চলছিল। কেউ ভাবতেও পারেনি বিরূপাক্ষ মহারাজকে ওভাবে কেউ মারতে পারে। নাটকীয়ভাবে অরূপ আর অজয় আশ্রম ছেড়ে বেরিয়ে আসে। বাড়িতে এসে অরূপ অজয়কে বলে, আচ্ছা, যদি বিরূপাক্ষ মহারাজ পুলিশে আমাদের নামে কমপ্লেন করে? করবে না, ও বুঝে গেছে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। পুলিশে কিচ্ছু করতে পারবে না। গর্হিত কাজগুলোর জন্য ভণ্ডগুলোর মার খাওয়াটা পাওনা ছিল। এবার পরবর্তী পদক্ষেপটা কি? সন্দেহভাজন সকলের সঙ্গেই তো কথা বলা হলো, সকলেই তো অকুস্থলে অনুপস্থিত ছিল। অকাট্য প্রমাণ জোগাড় করা খুব মুশকিল। কাল সকালে একবার শিবপুর যাব, দেখি সেখানে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা। পরদিন সকালে শিবপুরে দিলীপবাবুর ঠিকানায় পৌঁছালো অজয়রা। দিলীপ পালের বাড়িটা দোতলা, নতুন রং করার পর বেশ সুন্দর দেখাচ্ছিল। বেল বাজানোর পর মধুমিতা দেবী নিজে দরজা খুলে দিলেন। তার মুখটা খুব
শুকনো দেখাচ্ছিল। মধুমিতা দেবী, দিলীপবাবু স্টাডি রুমটা একবার দেখব। চলুন। মধুমিতা দেবী ওদেরকে দোতলার স্টাডি রুমে নিয়ে গেলেন। স্টাডি রুমে ঢুকে অরূপ অবাক দৃষ্টিতে চারিদিকে দেখতে লাগলো। দেশি বিদেশি পাখিদের ছবিগুলো এনলার্জ করে বাঁধিয়ে দেওয়ালে টাঙানো আছে। টিয়া, মাছরাঙা, চড়াই, তিতির, ছাতারে, টুনটুনি থেকে শুরু করে বিদেশি পাখি রেড ক্রেস্টেড পোচার, নর্দার্ন পিন্টেল, রাফ ইউরেশিয়ান টিল, পার্পল মুরহেন, ব্ল্যাক টেল কর্ডউইট ইত্যাদি পাখির ছবিতে ভর্তি। একটা এসডি কার্ড শুধু বিভিন্ন পাখিদের রকমারি আওয়াজে ভর্তি। অজয় টেবিলে রাখা বইগুলো নেড়েচেড়ে দেখছিল। পাখি সংক্রান্ত প্রচুর বই। হঠাৎ টেবিলে একটা ডায়েরি নজর পড়ল। অজয় ডায়েরিটা তুলে নিয়ে দেখতে লাগলো। অজয় মধুমিতা দেবীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি জানেন দিলীপবাবু কাউকে টাকা ধার দিয়েছিলেন কিনা? না তো, কাউকে টাকা ধার দেননি। ধার দিলে আমাকে অন্তত জানাতেন। অজয় এই বিষয়ে আর কোনো কথা বলল না। দিলীপবাবুর ছেলে রাকেশ বলল, বাবা ভালো ছবি তুললেই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতো, কিন্তু শেষ যেদিন ছবি তুলতে গিয়েছিল সেদিন দুপুরে আমাকে একটা কাকের ছবি পাঠিয়েছিল। কাকের ছবি? এত পাখি থাকতে কাক? কই দেখি ছবিটা। রাকেশ ফোন থেকে ছবিটা বের করল। অরূপ, অজয় দুজনেই ঝুঁকে পড়ে ছবিটা দেখতে লাগলো। ছবিতে একটা কাক বিরিয়ানির প্যাকেট থেকে মাংসের হাড় বের করে খাচ্ছে। 6 মার্চের আগের রবিবারও ওখানেই গিয়েছিলেন। এসে গল্পও করেছিলেন যে গ্রিন বি ইটার নামের একটা পাখির পেছনে ছুটতে ছুটতে পাখিরালয়ের বাইরেও চলে গিয়েছিলেন। ভালো রকমই হয়রানি হতে হয়েছে। শেষ পর্যন্ত পাখিটার ছবিও তুলতে পারেননি। রসিকতা করে আবার বলেও ছিলেন হতাশ হয়ে ফিরে আসতে আসতে কাক বিরিয়ানির ছবি তুলে এনেছেন। তখন রাকেশকে পাঠানো ওই ছবিটা দেখিয়েও ছিলেন। প্রিয় পাখিদের টানি শেষবার গেলেন, আর ফিরলেন না। দিলীপবাবু সহকর্মীদের সঙ্গে কথা বলবো। ওনাদের ফোন নম্বর যদি থাকে আমায় দেবেন। স্কুলে গেলে হয়তো দেখা হবে, কিন্তু সেখানে আমি যেতে চাইছি না। সন্ধ্যার সময় অফিস ঘর তথা আড্ডা ঘরে বসে অরূপ আর অজয় কথা বলছিল। সন্দেহের তালিকায় আরেকজনের নাম যোগ হলো। কার নাম? মৃণালবাবুর নাম। এই কিসের ভিত্তিতে এ কথা বলছিস, জানতে পারি কি? দিলীপবাবুর ডায়েরিতে মৃণালবাবুর নামে 5 লক্ষ টাকা ধার দেওয়ার কথা লেখা আছে। টাকা যাতে শোধ দিতে না হয় তার জন্য মৃণালবাবু নিজের জামাইকে সরিয়ে দেবে, এটা মানা যায়? দেখ, সন্দেহটা তদন্তের অঙ্গ মাত্র। সঠিক কিনা পরখ করে দেখতে হয়। আমার আরেকটা সন্দেহ আছে। আমার মনে হয় অন্য জায়গায় খুন করে লাশটা ওখানে ফেলা হয়েছে। কাল সকালে খুনের জায়গায় যেতে হবে। দিলীপবাবু পাখির খোঁজে জঙ্গলে গিয়েছিলেন সেটা হতে পারে, কিন্তু সন্ধ্যার পর অতক্ষণ সেখানে থাকলেন কেন? দিলীপবাবু তার ছেলেকে কাকের ছবি পাঠালো কেন? অজয় যেন হঠাৎ চমকে উঠল। তারপর মধুমিতা দেবীকে ফোন করে বলল বিরিয়ানি খাওয়া কাকের ছবিটা পাঠাতে। ফোন রেখে অজয় বলল, নিশ্চয়ই কিছু একটা গুরুত্ব তো আছে ছবিটার। ভালো করে দেখতে হবে, বুঝলি? তাছাড়া ওই জায়গায় বিরিয়ানির প্যাকেট আসাটা অসম্ভব না হলেও সন্দেহজনক। ছবিটি আসার পর মোবাইলে ভালো করে দেখতে দেখতে অজয় উত্তেজিত হয়ে পড়ল। দেখ অরূপ, কাকটির পিছনে ঝোপের মধ্যে মৃদু আলোর রেখা দেখতে পাচ্ছিস? বেশ অনেকটা লম্বা। সূর্যের আলো নয় ওটা, মনে হচ্ছে ঘাসের নিচে কোনো সরু লম্বা ফাটল থেকে বেরোচ্ছে আলোটা। মাটির নিচে কি গুপ্তঘর আছে নাকি? সেটা হওয়ার খুব সম্ভাবনা। হয়তো কোনো কারণে প্রবেশ পথের ঢাকনাটা সামান্য খোলা ছিল, সেখান দিয়ে ভেতরের আলোর রেশ বাইরে এসে পড়েছে। এমনিতে দিনের বেলা বোঝা যেত না, কিন্তু ঝোপের নিচে অন্ধকার থাকায় আলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে গুপ্তঘরের ভেতরে যারা ছিল তাদেরই খাওয়া বিরিয়ানির প্যাকেটটা কাকটা খেতে এসেছিল। নিশ্চয়ই তাই হবে।
কিন্তু নির্জন জঙ্গলের মধ্যে গুপ্তঘরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যে সৎ ছিল না তা দিলীপ বাবুর মৃত্যুতে স্পষ্ট। তবে আজ রাতে ওখানে যাওয়া যাবে না, কারণ অন্ধকারে জায়গাটা খুঁজে পাবো না। কাল ভোরবেলায় বেরোবো আমরা। জায়গাটা ঠিক কোনখানে ছবিতে দেখে স্পষ্ট হচ্ছে না, নিশ্চয়ই আশেপাশে কোথাও হবে। তুই ভোরবেলা রেডি থাকবি, বেরোতে হবে। পরদিন ভোরবেলা যখন ওরা দুজনে পাখিরালয়ের পাশের রাস্তায় পৌঁছালো, তখন সবে সূর্যদেব তার লাল আলো ছড়াতে শুরু করেছেন। দক্ষিণা বাতাসের তোড়ে গাছপালাগুলো মাথা দোলাচ্ছে। পাখিরালয় এখনো বন্ধ রয়েছে, জায়গাটা নির্জন। অজয় আর অরূপ তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে লাগলো। যেখানে মৃতদেহ পড়েছিল সেখান থেকে আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখল, আবার বাঁ দিকে পরিত্যক্ত রাস্তায় গিয়ে দেখল। এভাবে খুঁজতে খুঁজতে বেলা বাড়ল, কিন্তু জায়গা খুঁজে পেল না। এমন সময় অজয় খুঁজে পেল কালো রঙের ক্যামেরার একটা ভাঙা টুকরো। এই দেখ, ক্যামেরার ভাঙ্গা অংশ। তার মানে এখানেই কোথাও ক্যামেরা আছাড় খেয়ে পড়েছিল। হয়তো ধস্তাধস্তি হয়েছিল আর তখনই ক্যামেরা ভেঙেছে। আশেপাশে আরো ভালো করে দেখতেই ঝোপের মধ্যে ঘাস চাপা সেই গুপ্তদ্বারের হদিশ পাওয়া গেল। এমন ভাবে ঘাসের মধ্যে ঢাকা দেওয়া আছে, খুব কাছে না গিয়ে দেখলে বোঝা যাবে না। এখন গুপ্তদ্বার সম্পূর্ণরূপে বন্ধ। অজয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঢাকনাটা খুলবে কি করে? নিশ্চয়ই সিস্টেম আছে, আর সেটা কাছাকাছিই আছে। ঢাকনাটা খোলা গেলেও ভেতরে ঢোকাটা কি রিস্ক হয়ে যাবে না? সে একটু রিস্ক তো থাকবেই। কিন্তু দেখা গেল গুপ্তদ্বার খোলা যাবে একমাত্র চাবিকাঠির সাহায্যে। গুপ্তদ্বারের দুদিকে ঘাসের নিচে বড় বড় দুটো গর্ত। তবে একটা কাজ করা যাক, ভিতরে যখন ঢুকতে পারছি না তখন এখানে ফাঁদ পাতা যাক। এখনই ফেরার পথে থানায় গিয়ে সুবীরবাবুর সঙ্গে আলোচনা করতে হবে। সেটাই ভালো হবে, চল। আধার রাত, জমাট অন্ধকার, এতটাই যেন মনে হয় হাঁটতে গিয়ে ঠক্কর লাগবে। দূরের গাছের শাখায় বসে রাতচরা পাখিরা চেঁচিয়ে রাতের প্রহর জ্বালিয়ে দিচ্ছে। দুর্ভেদ্য অন্ধকার সরিয়ে ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছে দুটো ছায়ামূর্তি। হাতের পেন্সিল টর্চের আলো কালো অন্ধকারে সাদা বৃত্ত তৈরি করেছে। নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম মূর্তি বলছে, লোকটা স্বীকার করেছিল সেদিন দুপুরে গুপ্তকক্ষে না ঢুকলে লোকটা কিছুতেই টের পেত না গোপন আস্তানার কথাটা। বিরিয়ানির প্যাকেটটা নিশ্চয়ই ভজন ফেলেছিল ওখানে। ওটা ফেলবার পর লিভার ঘুরিয়ে ভালো করে ঢাকনাটা আটেনি মনে হয়। ফাঁক ছিল নিশ্চয়ই, আর সেটা দেখে লোকটা সন্দেহ করেছিল। তাই সেদিন লোকটা সন্ধ্যার পর গুপ্তদ্বারের কাছে ঘুরঘুর করছিল। আরে সে জন্যই তো মারতে হলো শালাকে। মালিক ভজন আর নেপাল ভেতরে ঢুকতেই লোকটা গুপ্তদ্বারের কাছে গিয়ে কিছু লক্ষ্য করছিল। ভাগ্যিস সে সময় আমি এসে পড়ছিলাম, তাই তো ধরে ফেলেছি। না হলে পালিয়ে গিয়ে পুলিশকে জানিয়ে দিত সবটা, আমাদের সব কাজ বন্ডুল হয়ে যেত। আর লোকটার মৃত্যুতে পুলিশ কোনো সন্দেহ করেনি, জঙ্গলের মধ্যে সাপে কাটা মৃত্যু হিসেবে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো রক্ষে। এখন তাড়াতাড়ি চলো, অনেক মাল প্যাকিং করতে হবে। ছায়ামূর্তি দুটো গুপ্তদ্বারের কাছে এসে দাঁড়ালো। ঘাসে ঢাকা ঢাকনার চাবি খোলাই ছিল। ঢাকনা তুলে নামতে তৈরি হতেই গাছের আড়াল থেকে অন্য দুটো ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল প্রথম দুটো ছায়ামূর্তির ওপর। তারপর খানিকক্ষণ ছটাপটির শব্দ। দুটো ছায়ামূর্তি মাটিতে পড়ে রইল, আর বাকি দুটো ছায়ামূর্তি উঠে দাঁড়াতেই টর্চের আলো তাদের ওপর পড়ল। এ কি, এরা যে অজয় আর অরূপ। টর্চের আলো উঠে আসছে গুপ্ত কক্ষের ভেতর থেকে। একটা গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, বেশি চালাকি করার চেষ্টা করবি না, এটা তো মাথার খুলি উড়িয়ে দেব।
চুপচাপ আমাদের সাথে চল। অজয় আর অরূপ ধরা পড়ে গেল দুষ্কৃতীদের হাতে। মাটিতে শুয়ে থাকা দুজন উঠে পড়ল। লোকটার কথা মতো অজয় আর অরূপ গুপ্ত কক্ষের খোলা দরজার সঙ্গে লাগানো মই দিয়ে নিচের দিকে নামতে লাগলো। নিচে আরো দুজন লোক ছিল, সব মিলিয়ে মোট 5 জন। নিচে নেমে ওরা বিস্ময়কর দৃশ্য দেখল। দুটো পাতাল কক্ষে ধরে ধরে সাজানো দেশি পিস্তল আর বুলেট, সবগুলোই সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত। বন্দুকধারী লোকটা এবার নেপাল নামের লোকটিকে বলল, সাপের বিষে ইঞ্জেকশনটা রেডি করতো, আগেরটার মতো এগুলোকেও নিকেশ করতে হবে। ভজন, চিনু, মদনা, তোরা শক্ত করে ধরে থাক ওদের। যে ছায়ামূর্তিগুলোকে অজয়রা কাবু করেছিল তাদের নাম জানা গেল, চিনু আর মদনা। তাদের মুখে এখন শয়তানি হাসি। মালিক, এখান থেকে ডেরা সরাতে হবে। মনে হচ্ছে আরও কেউ খবর জেনে গেছে। এরা কারা, কি করতে এসেছিল এখানে? মালিক নামে যাকে সম্বোধন করা হচ্ছিল তার মোটা গোঁফ, গায়ের রং কুচকুচে কালো। গম্ভীর কণ্ঠে সে বলল, তাই তো দেখছি রে, গুপ্ত রহস্য জেনেছে যখন মৃত্যু অবশ্যম্ভাবী। এবার এদের লাশগুলো নদীতে ফেলে আসবি, যেন মনে হবে বাড়ির লোক সাপে কাটা মৃতদেহ কলা গাছের ভেলায় ভাসিয়ে দিয়েছিল। আগের লাশটা কাছাকাছি ফেলে ভুল হয়েছে, সে ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। অজয়দের জোর শুইয়ে দেওয়া হলো। চিনু আর মদনা অজয়কে ধরেছিল, ভজন ধরে রেখেছিল অরূপকে। মালিক নামের লোকটি ওদের দিকে এখনো বন্দুক ধরে আছে। ওদের অসহায় অবস্থা। নেপাল নামের লোকটি ইঞ্জেকশন সিরিঞ্জ ভর্তি করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে অজয়ের দিকে। ঠিক সেই মুহূর্তে অজয় অদ্ভুত কায়দায় পাক খেয়ে নিজেকে ছাড়িয়ে নিল। চোখে নিমিষে একটা লাথি মারল চিনুর থুতনিতে। অজয়ের হাতে উঠে এসেছে একটা ছুরি, সেটা ছুঁড়ে দিল মালিকের দিকে। অরূপ লাফিয়ে উঠে ভজনকে ঠেলে দিল নেপালের দিকে। নেপালের হাতের সিরিঞ্জ ছিল, টাল সামলাতে না পেরে সিরিঞ্জ সমেত হাতটা ভজনের গায়ে গিয়ে পড়তেই ইঞ্জেকশন গেঁথে গেল ভজনের গায়ে। ধুম শব্দে একটা বন্দুকের গুলি এসে লাগলো অজয়ের ধরা মদনার হাতে। ছুরি গায়ে লাগে অজয়কে লক্ষ্য করে। মালিকের চালানো গুলি দিকভ্রষ্ট হয়ে মদনার গায়ে লেগেছে। পর মুহূর্তে আবার একটা দ্রুম শব্দ, গুলি এসে লেগেছে মালিকের বাহুতে। বাকিরা সতর্ক হওয়ার আগে পুলিশ ফোর্স ঢুকে পড়ল সেখানে। সবাই ধরা পড়ল পুলিশের হাতে। দলবল সমেত সুবীরবাবু এসে গেছেন যথাসময়। আহত অপরাধীদের হাসপাতালে নিয়ে চলে গেল কয়েকজন পুলিশের লোক। পাতাল কক্ষগুলো তল্লাশি করে উদ্ধার হলো দেশি বন্দুক, বুলেট ভান্ডার, আর পাওয়া গেল কোটি টাকার সাপের বিষ। পুলিশ অফিসার সুবীর মিত্র অজয়কে বললেন, অসংখ্য ধন্যবাদ অজয় বাবু, আপনি নির্ভীক সৈনিকের উপযুক্ত কাজ করেছেন। হ্যাঁ, আপনার বুদ্ধি আর সাহসের জন্য দিলীপ বাবুর মৃত্যু রহস্য যেমন ফাঁস হলো, তেমন এই পাচার চক্র ধরা পড়ল। অরূপবাবু, আপনাকেও অবশ্যই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই ঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য। আশা করি অপরাধীরা খুনের কথা স্বীকার করে নেবে। পরের দিন কথা হচ্ছিল অজয়ের অফিস ঘরে। মধুমিতা দেবী ও তার ভাই মৃণাল বাবু এসেছিলেন। মধুমিতা দেবী বললেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই অজয়বাবু। আমার স্বামীর খুনিরা ধরা পড়ায় আমি অনেক শান্তি পেলাম, কিন্তু তার মতো একজন প্রতিবাদী ব্যক্তিত্ব চিরতরে হারিয়ে গেল। ঠিকই বলেছেন, বর্তমান যুগে এমন সাহসী প্রতিবাদী মানুষের বড়ই অভাব। আপনার কথা অনুযায়ী প্রথম দিকে সন্দেহের তীর ছিল 3 জনের দিকে। প্রথম জন প্রমোটার তমাল সেন, দ্বিতীয় জন সৌমেন বসাক এবং তৃতীয় বিরূপাক্ষ মহারাজ ও তার লোকজন। 3 জনের সঙ্গে দেখা হওয়ার পর আর চর মারফত খোঁজ নিয়ে বুঝলাম দিলীপ বাবুর ওপর রাগ থাকলেও তার মৃত্যুতে এদের যোগসূত্র থাকার সম্ভাবনা কম।
অবশ্য বলতে বাধা নেই, ডায়েরিতে লেখা মৃণালবাবুর ধারের কথা জেনে তার উপর একটু সন্দেহ হয়েছিল বইকি। কথাটা শুনে মৃণালবাবু লজ্জিত হলেন। হ্যাঁ, আমার ব্যবসা যখন খারাপ যাচ্ছিল তখন জামাইবাবু দিদিকে না জানিয়ে আমাকে সাপোর্ট করেছিলেন টাকা দিয়ে। এখন আমার ব্যবসা ভালো চলছে, ভেবেছিলাম টাকাটা শোধ করে দেবো, কিন্তু হায়, তার আগেই তিনি চলে গেলেন। অজয় আবার বলতে শুরু করলো। হাতে থাকা সূত্রগুলো জুড়তে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল। পরে দিলীপবাবুর পরপর দুবার একই জায়গায় যাওয়া নিয়ে ভাবলাম। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার কারণ ভাবতে চেষ্টা করলাম। তারপর কাকের ছবিটা ভালো করে পর্যবেক্ষণের পরই মোক্ষম সূত্র হাতে পাই। আমার অনুমান, বাড়িতে বসে কাকের ছবিটা দেখতে গিয়ে দিলীপবাবু নিশ্চয়ই আলোর রেখাটা লক্ষ্য করেন। কৌতূহলবশত পরের বার সেখানে গিয়ে অপেক্ষা করেন। সন্ধ্যার সময় মালিক আর তার সঙ্গীদের গোপন ডেরায় বেআইনি কার্যকলাপ আবিষ্কার করতে গিয়ে দুর্ভাগ্যবশত তিনি ধরা পড়ে যান। অপরাধীরা তাকে খুন করে ঘটনাকে সাপের কামড়ে মৃত্যু হিসেবে সাজায়। আপাত দৃষ্টিতে সর্পাঘাতে মৃত্যু মনে হলেও কয়েকটি বিষয়ে সন্দেহ থেকে গিয়েছিল। মধুমিতা দেবী, আপনি ঠিকই বুঝেছিলেন যে সর্প দংশনের চিকিৎসা সম্বন্ধে জানা লোক কেন চিকিৎসা করালেন না। পরে আরও দেখলাম, আনাড়ি লোক অতিরিক্ত নাইট্রোটক্সিক বিষ প্রয়োগ করেছে দিলীপবাবুর শরীরে। এ থেকেই খুনের ব্যাপারে নিশ্চিত হই। মধুমিতা দেবীর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। কিছুক্ষণ পর মধুমিতা দেবী এবং মৃণালবাবু তদন্তের জন্য বরাদ্দ টাকা মিটিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। কয়েকদিন পর কাগজে অরূপ একটা খবর দেখল, গণপিটুনিতে ভণ্ড সাধু বিরূপাক্ষ মহারাজ ও তার সহচরবৃন্দ আহত হয়ে হাসপাতালে ভর্তি। কাগজ থেকে মুখ তুলে অরূপ অজয়ের দিকে তাকালো। অজয় মিটিমিটি হাসতে হাসতে বলল, আরও খবর আছে ব্রাদার। সৌমেন বসাক পদচ্যুত এবং তমাল সেনের অনেকগুলি প্রকল্পে আদালতে স্থগিতাদেশ পড়েছে। শুনে অরূপ মৃদু হেসে উঠল। আর তখনই আম গাছের ডালে বসে একটা বসন্তের কোকিল কুহু কুহু সুরে গান ধরল।